প্রথমত সবাইকে ওয়েলকাম। তো ভেবেছিলাম যে লাইভই ক্লাসটা করাবো, কিন্তু কিছু সমস্যার জন্য তোমাদের এটা রেকর্ড করা হচ্ছে এবং পরবর্তী ক্লাসগুলোতে চাইবো যে বা পারলে লাইভে করাবো, তাহলে অঙ্কের ক্লাসগুলো তোমাদের প্র্যাকটিসটা বেশি ভালো হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক, যে কোনো একটা কাজে লাগলেই হলো। দেখো, এই ক্লাসটা হচ্ছে তোমাদের যদি বলা হয় সেটা সব কিছুর জন্য, কারণ ম্যাথ যে যে পরীক্ষায় আসে, ঠিক আছে, অনেকে আলাদা আলাদা করে করে যে এসএসসি জিডি তো জিডির ক্লাসে করবে, কিন্তু সেরকম নয়। কারণ সব ছাত্রই এখন সমস্ত পরীক্ষায় দিচ্ছে, বা আমরাও আমরা যারা পুলিশ দিচ্ছি তারাও ফুড এসআইও দেবে, ক্লার্কশিপও দেবে, তাই সমস্ত পরীক্ষার জন্য তৈরি হতে থাকো। ঠিক আছে, এমন না যে সবাইকে পুলিশ দিতে হবে, এরকম কোনো না। অনেকে সব কিছুই যার যার ইন্টারেস্ট, কিন্তু অঙ্কের যে বেসিক যে প্যাটার্ন বলতে পারো, বা এই সবার ক্ষেত্রে সেম, তাই বেসিকটা প্র্যাকটিসটা ধরে রাখতে হবে, সব কিছুর জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্র্যাকটিস। চলো এখান থেকে শুরু করা যাক, 1 থেকে, মানে 41 থেকে। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন। একটি ব্যাগে নিজেরা পরে চাইলে ভিডিওটা স্পিডে দেখে নেবে বা পজ করবে, পারছো কি পারছো না, তাহলে একটু স্পিডে চালিয়ে দেখবে সলিউশনটা। ঠিক আছে, 1.5 গুণ করে দেখবে, তাহলে একটু তাড়াতাড়ি দেখা হবে। এমন না যে সব একদম দেখতে হবে। দেখো কি বলেছে, একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকা, 5 টাকা নিয়ে কয়েন নিয়ে মোট 625 টাকা আছে। আর মোট কটা আছে? 80টি কয়েন। টাকার পরিমাণ হচ্ছে এটা বলে দিয়েছে। তাহলে 10 টাকার কয়েন কটি আছে? ঠিক আছে, এগুলো কি করতে হয়, এগুলো ওই অ্যালিগেশন যে পদ্ধতি আছে সেটা করলেই হয়, অনেকে জানো হয়তো। দেখো, যদি আমি মনে করি যে মোট কটা কয়েন আছে, 800টা, 80টি কয়েন, ধরলাম যে আমি সবই 10 টাকার কয়েন আছে, তাহলে 10 টাকার কয়েন যদি আমি ভাবলাম সবই 10 টাকার কয়েন, তাহলে এটা যদি কয়েন হতো তাহলে কটা মোট টাকা হতো, কত টাকা হতো তাহলে? সবই যদি 10 টাকার কয়েন হতো 80টায়, তাহলে 800 টাকা হতো। আর যদি ধরো সবই, যদি আমি ভাবতাম 5 টাকার কয়েন আছে, তাহলে 80টা 5 টাকা যদি হয়, 80টি 5 টাকায় কত টাকা হচ্ছে? 5 8 40, মানে 400 টাকা। কিন্তু যেহেতু সব কয়েন দুটো মিলে আছে, সেই জন্য দুটো মিলে কত টাকা বলেছে? 625। সেটাকে বলা হয় অ্যালিগেশন মেথড। এবার কি করতে হয়, এই দুটোর যে পার্থক্য সেটা এখানে লিখতে হয়, এবং এই 80 800 এবং এটার পার্থক্য এখানে লিখতে হয়। আর একটা প্রসেস, মানে সরাসরি ওই প্রসেস শেখানো আছে, এটাও সে দেখে রাখতে পারো। তাহলে এখানে কি করবো, এটার পার্থক্য কত হচ্ছে? 225। আচ্ছা, আর এখান থেকে আসছে, এই দিক থেকে আসছে 75 আর 175। ঠিক আছে, তাহলে 25 দিয়ে ছোট করলে এখানে 9, আর 25 দিয়ে এটাকে ছোট করলে 7। ঠিক আছে, তাহলে আনুপাতিকে এটা হচ্ছে মোট কয়েনের সংখ্যা। আমাদেরকে কি চেয়েছে, যে টোটাল 10 টাকার কয়েন কটা আছে, তাই আনুপাতিকে 10 টাকার কয়েন কত? 9। আর টোটাল আনুপাতিকে কত? এটা 9 আর 7, টোটাল আনুপাতিকে হচ্ছে 16। হচ্ছে আনুপাতিকে 16, কিন্তু বাস্তবে কটি আছে? 80টি। আমাদেরকে শুধুমাত্র 10 টাকার কয়েনই চেয়েছে, তাহলে আনুপাতিকে 9, 10 টাকার হচ্ছে 9, তাহলে 9 সমান কত সেটা বের করতে হবে। তাহলে 80, 16-র দেখো কত গুণ আছে, 5 16 80, মানে 5 9 45। অপশন বি। চলো নেক্সট। এটা বলেছে, দেখো এক্স এর মান বের করতে বলেছে। এখান থেকে দুটো পদ্ধতিতে করতে পারো, হয় এটার যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটা থেকে করতে পারো, বা এটাকে যদি আমরা এ, এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে কোনো একটা ধরে করলেই হবে। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করেছিলাম কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যদি করা হয় এ, এটা পুরোটাই এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি, হলো সমান 5 বলে দিয়েছে। এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, এখানে এই এক্স আর এক্স প্লাস মাইনাস নেই, দুটোই প্লাসে আছে, তাই যোগ করে দেবে, তার মানে 2x-1 যা আছে। আর এখানে যেহেতু গুণ ছিল, গুণ এটা -1, মানে এইভাবে লিখতে পারো, সমান 5। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয়, তাহলে -1 যেহেতু আছে, তাহলে -2x, আর এটা মাইনাসে মাইনাসে +1। একটু স্পিডে করছি তাহলে তো আমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে
2x মানে -2x সমান এই দুইটা দিকে গেলে কি হবে মাইনাস সরি মানে বিয়োগ হয়ে 4 হবে, 5 - 1 হবে 4, তাহলে x সমান হচ্ছে 4/2, এটা -2, তাহলে 2 দিয়ে 4, x সমান হবে -2, মাইনাসটা থেকেই যাবে, তাহলে অপশন হচ্ছে সি। ঠিক আছে, এই সেটটা যেটা আমি আমাদের অফলাইন ব্যাচে গত হয়তো কাল বা তার আগের দিন দেওয়া হয়েছে, তো তাদেরও অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে, কার কতটা হয়েছে তারাও দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা প্র্যাকটিসটা খুব জরুরি যে কোনো পরীক্ষায় বলতে পারো। লেডি কনস্টেবল হয়তো আজকে ডেট দিয়েছে, লেডি কনস্টেবল, ডাব্লিউবি লেডি কনস্টেবল 21 তারিখে, তাই বলবো তারাও এখন থেকে প্র্যাকটিস শুরু করো, কারণ কনসেপ্ট হয়তো সারা বছর ধরে করেছো, তো প্র্যাকটিস করার সময় এখন। সবাইকে বলছি, দেখো এখানে কি বলেছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা, তাহলে দেখো টোটাল ভোট কত হতে পারে, 100% হতে পারে, তাহলে 100%-এর মধ্যে যদি একজন 62% পেয়ে যায়, তাহলে অপরজন কত পাবে, 100-র মধ্যে যেটা বাকি আছে তাহলে 38%। ধরলাম এটা এ যে ব্যক্তি বলতে পারো, একটা বি ব্যক্তি বা প্রার্থী বলতে পারো। ঠিক আছে, তাহলে তাহলে পার্সেন্টেজে কত পার্সেন্টে এগিয়ে আছে বা কত কত পার্সেন্টে কাকে হারিয়েছে, তাহলে এখানে এদের পার্থক্য দেখতে পাচ্ছি, পার্সেন্টেজে 24%। এইটা সমানই দেখো বলেছে কত ভোটে হারিয়েছে, 144 ভোট, মানে পার্সেন্টেজে আমরা দেখলাম 24%-এর যেটা ভোটের মান আসছে সেটা 144টি। আমাদেরকে কি বলেছে, মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার কত হবে, 100% হবে, তাহলে 44, এটা বাই 24ও করতে পারবো, 24-এর কত গুণ আছে, এটা 144 কত হয়, 6 গুণ আছে, তাহলে 100 6 গুণ মানে হচ্ছে 600 যাবে। ঠিক আছে, তারপরে এটা কি আছে, এটা 43, আচ্ছা 44, দেখো এটা আমাদের কেপি কনস্টেবল হয়তো মেনে এইরকম একটা দিয়েছিল, সেম না কিন্তু অন্যান্য পরীক্ষাতে ওইগুলো দেয়। আচ্ছা, এটা আছে ডিসকাউন্ট থেকে, একজন বিক্রেতা একটি দ্রব্য 50 টাকায় বিক্রি করবে বলে লিখে রাখে, মানে এটা যেটা এমআরপি বলতে পারো সেটা লিখে রাখে, এটা হচ্ছে কত 50 হলো। এবার বলেছে সে 20% ছাড় দেন তার উপরে, এমআরপির ওপরে ছাড় হয়, যেহেতু ডিসকাউন্টটা কি হয় এমআরপির ওপরে হয়, এটা সবাই জানো। আর লাভ তাকে যদি দ্রব্যটিকে তাকে 20% লাভ করতে হয়, আচ্ছা মানে সেটা বিক্রি করে 25% লাভ করতে হয়, 25% সরি, তাহলে দ্রব্যটি দেখো যদি 20% ছাড় দেয় তাহলে কত পড়ে থাকছে, যদি শর্টকাটে করতে চাও 80 পড়ে থাকছে, আর কত বলেছে যে 25% লাভ করবে, তাহলে কত হবে 125, এটাকে ছোট করছি, তাহলে এটাকে যদি ছোট করা হয় 5-16-80, এটা 5 5 দিয়ে 5-25 125। এবার আমাকে বলো এই দুটোর মধ্যে দুটো জিনিস বেরায়, মানে এখানে একটা এমপি আর একটা সিপি, মানে ক্রয় মূল্য, আর একটা হচ্ছে এমআরপি বা এমপি বলতে পারো, মার্কেট প্রাইস। তাহলে দেখো একটা জিনিস প্র্যাকটিক্যালি মনে রাখবে যে এমআরপি সব সময় কি হয়, ক্রয় মূল্যের থেকে বেশি সে বসাবে লাভের জন্য, এমআরপি সব সময় ক্রয় মূল্য থেকে বেশি হবে, যেহেতু বেশি দামে বিক্রি করতে হবে না লস হবে, তাহলে এখানে ক্রয় মূল্য কত, এখানে 16, আর এটা হচ্ছে এমআরপি। ঠিক আছে, তাহলে এই 25 সমানই বলেছে 50 টাকা, আমাদেরকে কি বলেছে ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে এটা দেখো 25-এর দ্বিগুণ 50, তাহলে এটারও দ্বিগুণ, ঐকিক নিয়ম না করে এভাবেও করা যায়, ওই জন্য বলছি অপশন সি। মনে রাখবে যে ক্রয় মূল্য সব সময় এমআরপি থেকে কম হয়, বা এমআরপি সবসময় ক্রয় মূল্য থেকে বেশি হবে, প্র্যাকটিক্যালি, না হলে তো লস হয়ে যাবে। আচ্ছা, কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থ 3 মিটার কম হয় তার দৈর্ঘ্যের থেকে, এবং তার পরিসীমা 30 মিটার হয়, তবে তার ক্ষেত্রফল কত হবে, এক সেকেন্ড এটা শুরু। আচ্ছা, তাহলে এটা ওইভাবে করতে পারো,
যদি ধরলাম যে দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ কি বলেছে 3 মিটার কম, তাহলে এক্স মাইনাস, তাহলে এটা দৈর্ঘ্য, এটা কি, এটা প্রস্থ, এভাবে লিখতে পারি। পরিসীমার সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মনে রাখতে হবে। দেখো পরিমিতির ক্ষেত্রে একটুখানি সূত্র যেগুলো আছে সেইগুলো যদি মনে রাখতে পারো, প্রায় ওই পরিমিতির 50% থেকে 60-70% অঙ্ক হয়ে যায়, ঠিক আছে, সূত্র যদি মনে রাখো। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি লিখছি তো অনেকের হয়তো মনে থাকে না। এটা সমান কত বলে দিয়েছে 30, তাহলে দৈর্ঘ্য কত এখানে x আর প্রস্থ হচ্ছে x মাইনাস 3 সমান 30। তাহলে এটা এখানে কত হয়ে যাবে 2x, তাহলে এটা যদি গুণ করে দিই একবারে, তাহলে 4x, যেহেতু এখানে 2x আছে, 4x মাইনাস 3 2 6। এবার সমাধান করতে হবে জাস্ট। তাহলে x সমান এই 6টা এইদিকে চলে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে 36/4। তাহলে 4 9 36। সমাধান নিজেকেও করতে হবে একটু। তাহলে x এর মান হচ্ছে 9। x কাকে ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9, আমি এখানে লিখছি পাশে, দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ কত 3 কম মানে 6। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 54 বর্গ মিটার, অপশন ডি। এটা দেখো কি বলেছে 46-এরটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটি দৈর্ঘ্য 13 সেমি আর ভূমি হচ্ছে 10। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়, পরস্পর সমান হয়। আর এখানে ভূমি কত বলে দিয়েছে 10 সেমি, ঠিক আছে। এখানে এটা 13 আর এইটা হচ্ছে 13। এটার জাস্ট একটু সূত্র মনে রাখতেই হবে। এটা হচ্ছে ভূমি বাই 4, এটা একটু সূত্রটা মনে রাখতে হবে। ভূমি বাই 4 রুট ওভার, এটা 4 ইন্টু যেটা সমান বাহুর, সমান দুটি বাহুর যেটা আছে, সমান বাহু দুটির দৈর্ঘ্য, সেটার স্কোয়ার মাইনাস হচ্ছে সেটার স্কোয়ার মাইনাস যেটা ভূমির স্কোয়ার, ঠিক আছে। এখানে জাস্ট মান বসাতে হবে নিজেদেরকে। তাহলে এখানে ভূমি কত আছে 10, তাহলে 10/4 হলো, আর রুটের মধ্যে এখানে পড়ে থাকছে 4 ইন্টু এখানে সমান বাহু দুটির মধ্যে কত আছে 13, তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস এখানে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে 10 এর স্কোয়ার মানে 100। তাহলে 4 দিয়ে এটাকে আগে গুণ করতে হবে। একটু সূত্র মনে রাখতে হবে এটার, বা এইগুলোর পরিমিতি, তাহলে সুবিধা হবে। 4 9 36, 4 6 24 আর 3 27, 4 1 4 আর 2 6, 676 থেকে 100 বাদ দিলে 576। তাহলে 576 এখানে পড়ে থাকবে, এটা যদি বাদ দেওয়া হয়, ঠিক আছে, এটা থেকে 576 হয়। 576 কার স্কোয়ার হয়, মানে এটা হচ্ছে তোমার 4 4 24 26 24, 24-এর স্কোয়ার বা 576 বর্গমূল হচ্ছে হয় 24। তাহলে 10/4 ইন্টু এটা রুট যদি ভেঙে যায় মানে 576 হয় এখানে, আর তাহলে এটার বর্গমূল হয় হচ্ছে 24। তাহলে বাইরে তো 10/4 ছিল, 4 দিয়ে যদি এটাকে কাটা হয় 4 6 24 মানে 60 বর্গ সেমি। ক্ষেত্রফলে সবসময় যেহেতু বাহু বর্গ সেমি হয়, তাই বর্গ সেমি করতে হবে। চলো, এটা হচ্ছে অপশন এ। 47 দেখো, এটা আছে ঘনকের, বিশেষ করে এইগুলো থেকে দেয়, ঠিক আছে, সরাসরি দেয়। ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি এত হয় তার আয়তনে, তাহলে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য অবশ্যই জানতে হবে। যেমন ধরো বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কি ছিল বাহু রুট 2, বাহু রুট 2। এটা কার, এটা বর্গক্ষেত্রের। আমাদের কি আছে ঘনকের, ঘনকের কর্ণের সূত্র হয় হচ্ছে বাহু রুট 3, ঠিক আছে, এটা ঘনকের। তাহলে এখানে ঘনকের কর্ণ সূত্র এটা, আর কর্ণ কত বলে দিয়েছে 4√3। তাহলে √3 যদি কেটে দিই তাহলে কত করে থাকছে 4। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। এবার আয়তন তো সোজা হয়ে যাবে,
আয়তনের সূত্র কি, বাহুর কিউব হয়, ঠিক আছে। তো এ কিউব অনেকে পড়েছো, তাহলে 4 কিউব কত হবে, 4 কিউব হচ্ছে 64। ঘন সেমি, আয়তন সবসময় ঘন সেন্টিমিটার হয়, তাহলে 64 আছে অপশন বি তে। এটা এগুলো তো সোজা, অনেক সবাই পারবে। তাহলে এ অনুপাত বি, বা এখান থেকেও করতে, আমি লিখেই করছি, আর বি অনুপাত সি 4:5। কি করতে হয়, এটা বি, দেখো দুটোর মধ্যে কমন কোনটা আছে, বি, তাহলে বিটাকে সমান করব, তাহলে এটাকে 4 দিয়ে আর এটাকে 3 দিয়ে যদি করি তাহলে বি সমান হয়ে যাবে। তাহলে 3টে যদি একসঙ্গে করা হয়, এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এটাকে প্রথমটা 4 দিয়ে দুটোকে, তাহলে 4×2 = 8, তারপরে কি বলেছে 3×4 = 12, তারপরেরটা থেকে যদি 3 দিয়ে হয় 3×4 = 12 তো আছেই, 3×5 = 15। তাহলে এ অনুপাত বি অনুপাত সি বেরিয়ে গেল, হয়ে গেল, অর্ধেকের বেশি কাজ শেষ। এবারে কি বলেছে যে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি, তাহলে কত হবে। অনুপাতের ক্ষেত্রে মনে রাখবে স্কোয়ার বা এটা গুণ করা থাকলে সংখ্যাগুলো বসানোই বেটার হবে, কারণ কাটাকুটি হবে। কারণ এখানে যদি 64 একবারে লিখে দিই একটু মানে কাটতে হবে, তো অত বড় না লিখে এ স্কোয়ার মানে 8×8 লিখছি, অনুপাত বি স্কোয়ার মানে বি হচ্ছে 12, তাহলে 12×12 আর বি আর সি, তাহলে অনুপাত কি হবে, এখানে অনুপাত হবে 12×15, হয়ে গেল। এবার ছোট বড় যেটা ইচ্ছা, 4 দিয়ে করছি, 4×2 = 8, 3×4 = 12, এটাও 3×4 = 12। এবার কাটতে হবে আরো, আর 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 না, আর কাটছে না, আর কাটছে না, 4 দিয়ে সবকে যাচ্ছে। তাহলে 8×2 = 16, এখানে কত হচ্ছে 3×12 = 36, আর 3×15 = 45, কোথায় আছে, অপশন বি তে আছে, আর ছোট হবে না এটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। এগুলো কেন দেয় বলো তো, এগুলো দেয় হচ্ছে কে কত তাড়াতাড়ি করতে পারছে, এটা টাইমের ব্যাপার, মানে এগুলো তো অত সবসময় যে কঠিন অঙ্ক দেয় এমন নয়, ঠিক আছে। 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ, তাহলে কার সঙ্গে তুলনা করতে বলেছে, একদিনের কোনটা 30 মিনিট, তাহলে 30 মিনিটটা উপরে থাকে, একদিনে কত ঘন্টা হয়, 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টা মানে কত মিনিট, 60 দিয়ে গুণ করলেই হয়ে যায়। শতকরাতে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা যদি করা হয় 30×2 = 60 হলো 100, তাই তো, 4 দিয়ে দিচ্ছে, 4×6 = 24, আর এটা 4×25 = 100, আর কাটছে না, তাহলে এখানে 25/12, মানে এখানে অপশন অনুযায়ী তাহলে 12×2 = 24, 2×1 = 12%, অপশন সি। নেক্সট লসাগু, আচ্ছা গসাগু বলে দিয়েছে, লসাগু কত, তাহলে সংখ্যা দুটো, দেখো এটা প্রসেস, দুটো প্রসেস আছে এখান থেকে। একটা প্রসেস হচ্ছে যখন কোনো সংখ্যার গসাগু বলে দেবে, মানে আনুপাতিক সংখ্যার গসাগু বলে দেবে, তখন সংখ্যা দুটি বের করা খুবই সোজা হয়, যে গসাগু দিয়ে সংখ্যা দুটোকে গুণ, মানে অনুপাত দুটোকে গুণ, আনুপাতিক সংখ্যা দুটোকে গুণ করলেই বাস্তব সংখ্যা বেরিয়ে যায়। যেমন গসাগু কত আছে এখানে 4, তাহলে এই একটা সংখ্যা 3 আছে, তাহলে 3কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে একটা সংখ্যা বেরিয়ে যায় 12, আর একটা সংখ্যা হচ্ছে 4 দিয়ে গসাগু দিয়ে গুণ করো এটাকে, 4×4 = 16, তাহলে একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 16, এই দুটোর কি চেয়েছে, লসাগু, লসাগু বের করে দিতে পারো। এখানে যদি লসাগুর বদলে যায় তো সংখ্যা দুটির বর্গের অন্তর্গত তাও বেরিয়ে যেত, সংখ্যা দুটির সমষ্টি তাও বেরিয়ে যেত, ঠিক আছে। তাহলে জাস্ট মনে রাখবে যে এখানে স্টার মার্ক লিখছি, বাস্তবিক বা কোনো, এভাবে লিখে রাখতে পারো, কোনো আনুপাতিক বা যে কোনো, ঠিক আছে, আনুপাতিক সংখ্যাকে, আনুপাতিক সংখ্যাকে তার গসাগু দিয়ে গুণ করলে বাস্তবিক সংখ্যা পাওয়া যায়, বাস্তবিক সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, এটা মনে রাখবে।
আর এই অঙ্কটার ক্ষেত্রে যদি সরাসরি করতে চাও, লসাগু সমান কি হয়, লসাগু সমান আনুপাতিক সংখ্যার গুণফল ইন্টু গসাগু। যদি সরাসরি করতে চাও তাহলে 3 4 12, 4 12 48, এটার অ্যান্সার হবে। ঠিক আছে, আমি ওইভাবেও দেখালাম যে সংখ্যা দুটো বের করেও করতে পারো, কারণ ওইভাবে করলে 12 আর কত আসছিল 16, এই দুটো লসাগু বের করলেও সে 48ই আসবে। যদি ভালো করে না বুঝতে পারো একটু ভিডিওটাকে পেছাবে আবার দেখবে। দেখো কি বলেছে, এ এর মাইনে বি এর থেকে 10% বেশি, তাহলে বি এর থেকে যার সঙ্গে থেকে থাকবে তাকে সবসময় 100 ধরবো, তাহলে এটা 100 কত হয়ে যাবে 110। এবার বলেছে বি এর মাইনে এর তুলনায় কত শতাংশ কম, তাহলে এমনিতে কত কম দেখতে পাচ্ছি 10 কম। কার থেকে বলেছে, এর থেকে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে সবসময় নিচে লিখতে হয়। এই যে ছোট ছোট জিনিসগুলো অনেকে এইটাতেই মানে বসাতে ভুল করে, এটা শতাংশ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 10 10 কাটলাম, 100/11, মানে 9.1-এর 11%। অপশন 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 বি। 52টা দেখো, এটা কি বলেছে যে বার্ষিক সরল সুদে কোনো টাকায় 2 বছরের সুদ 100 টাকা হলে একই সুদ ও একই এবং সময়ে, মানে একই সময় আর সুদে ওই জটিল সুদ কত হবে, মানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। 2 বছর একটা জিনিস ভেবে রাখবে যে ধরো এখানে এবং এখানে দুটো আমি টাকা ধার দিলাম, প্রথম বছরে যে টাকা সুদ হয়, আচ্ছা একটা জিনিস দেখো এখানে মোট কত আছে 100 টাকা, 2 বছরের সুদ, তার মানে সরল সুদ। সরল সুদ কি হয় একই হারে বাড়ে, তাহলে 2 বছরে যদি 200 টাকা হয় তাহলে এক বছরে কত কত হয়েছে 50 50। তাহলে প্রথম বছরে কত হয়েছে 50, আর দ্বিতীয় বছরেও 50, টোটাল মিলে এইখানে হয়েছে 100। এটা হচ্ছে সরল সুদ, ঠিক আছে। আর প্রথম বছরে সরল হোক বা জটিল সুদ সবই একটার ওপরে হয়, কারণ আসলের ওপরে হয়, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বছরে কি হয়, এই আসলের ওপরে তো 50 টাকা হবে, সঙ্গে এই সুদের ওপরেও একটা ইন্টারেস্ট বা সুদ জন্মায়, একেই বলা হয় যে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এবার এখানে আসল তো বলে দেওয়া নেই, তাই আমরা এখান থেকে পার্সেন্ট, মানে এখানে 50-এর কত পার্সেন্ট সেটা মানে সরাসরি বলতে পারবো না যে কত করে লিখতে হবে, ঠিক আছে। এর জন্য যদি ইচ্ছা হয় তাহলে এখানে শর্টকাটে একটুখানি বুদ্ধি খাটিয়ে পার্সেন্টেজটা বের করে নেওয়া যেতে পারে, যদি মানে ভাবা যায়। যেমন ধরো এখানে আসলটাকে আমরা ধরলাম 1000, যদি ধরে করা হয় ওইটুকু করলে অনেকটা হয়ে যাবে। যেমন ধরো আই সমান কি পিআরটি বাই 100, আই মানে 100, আই এখানে কত বলে দিয়েছে 100, পি এখানে ধরলাম 1000, 100 ধরতে পারতাম, যেহেতু সুদই 100 আছে ওই জন্য আমি ধরলাম না। পি আর আর এখানে যদি বের করে নিতে পারি সুবিধা হবে, টি হচ্ছে 2/100, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটলো, এই 2 দিয়ে এই কেটে গেল, তাহলে আর এর মান হচ্ছে 5%ই হবে। তাহলে আর এর মান দেখো পেয়ে গেছি। তাহলে এখানে জাস্ট এখানে 100 তো সুদ হবে, এখানে যে এক্সট্রা যেটা হবে সেটা হচ্ছে 5%, মানে 50 টাকার ওপরে 5% কত হচ্ছে, তাহলে 50-এর 5% কত হয়, 5 × 5 = 25, তার মানে হচ্ছে 2.5, ঠিক আছে। 2.5 জাস্ট যোগ হবে, মানে 102.5। বা এভাবে যদি বুঝতে না পারো, 50-এর 5% হচ্ছে হয় এখানে একটা শূন্য কাটলে ওপরে 25/10, মানে 2.5, ঠিক আছে। এটা একটু এইভাবেও করতে পারো যাতে পার্সেন্টেজটা বেরিয়ে গেলে একটু সুবিধা হবে, কারণ দ্বিতীয় বছরে কি হবে যে সুদের ওপরেও সুদ হবে, 100 টাকা তো দুটো ক্ষেত্রেই থাকবে। জাস্ট পরের বছর আমি জাস্ট এটাকে একটু ইরেজ করে আমি জাস্ট একটা কিভাবে একবারে এইখানে এইখানে যদি আমি ধরলাম যে সরল সুদ এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 100, তাহলে 2 বছরের ক্ষেত্রে 100, ঠিক আছে।
এখানে 1 বছরের ক্ষেত্রে ধরলেও হয়ে যাবে, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে 1 বছরের ক্ষেত্রে, আচ্ছা 2 বছর আছে, একবারে চলে যাক 2 বছরের ক্ষেত্রে। তাহলে 1000 ইন্টু 1 ইন্টু 100, 1 না 2 বছর আছে, পি আর টি, তাহলে এখানে আর বলে দিইনি, টি এখানে বাই 100, এখান থেকে জাস্ট আর এর মানটা বের করছি, আর কিছু না। ঠিক আছে, এখানে 100 টাকা ধরতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলেই দিয়েছে 100 হচ্ছে সুদ, ওই জন্য একটু বেশি ধরলাম। এখানে দুটো শূন্য কাটলাম, এই দিক থেকে এদিকেও কাটে, আর এই 2 দিয়ে 5, মানে এখানে আর এর মানটা বেরিয়ে গেল 5%। তাহলে একটু সুবিধা হয়। তাহলে প্রথম বছরে আমরা জানি যে সরল সুদ আর জটিল সুদ দুটোই সমান হয়। তাহলে প্রথম বছরে যদি 50 হয়, ঠিক আছে, তার পরের বছর কি হয়, আসলের ওপরেও হয়, আবার কি হয়, সুদের ওপরেও হয়। ঠিক আছে, তাহলে টোটাল 100 টাকা তো হচ্ছেই, প্লাস এই বছরের যে 50 টাকা, এই বছরের যে 50 টাকা ছিল, তার উপরে 5% হারে সুদটা বাড়বে। তাহলে এর 5% হচ্ছে 2.5, মানে 102.5। 53, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 9 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা এটা যদি সূত্রভাবে করা যায়, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে, আর একটা ক্ষেত্রফলের সূত্র আছে। উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, এটা একটা সূত্র আছে। আর একটা ক্ষেত্রফলের সূত্র আছে √3/2 ইন্টু বাহু স্কোয়ার। ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে জাস্ট বাহু স্কোয়ার হয়। ঠিক আছে, এখানে উচ্চতা কত বলে দিয়েছে, 9। তার মানে এইভাবে লিখতে পারি, √3/2 মানে উপরেরটা সূত্র থেকে, ইন্টু বাহু সমান বলে দিয়েছে 9 বা 9। তাহলে বাহু সমান এখানে যদি বের করতে পারি, 9 গুণিত 2/√3, মানে উপরে চলে গেল 18/√3। তাহলে এটা কি হবে, এখানেও যদি √3 দিয়ে গুণ করি, বা এখানে √3 দিয়ে গুণ করি, তাহলে উপরে থাকলো 18√3/√3 কত হয়, 3। তাহলে 6√3 বাহুর মান, তাহলে ক্ষেত্রফল এখানে বের করে দিতে পারবো। তাহলে ক্ষেত্রফল সমান √3/2 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার কত হচ্ছে, 6√3 বাহু তার স্কোয়ার। তাহলে √3/2 ইন্টু এটা, তাহলে √3 স্কোয়ার কত, শুধু 3 হয়, আর 6 এর স্কোয়ার হচ্ছে 36। তাহলে 36কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 108। তাহলে 108 হচ্ছে, এটাকে বলে 54। √3/2, 36, 108, √3 কত আসছে, 54√3, 54√3 আসছে। বাহু স্কোয়ার √3, 336, 318। ঠিক আছে, আচ্ছা এটা থেকে আর একটা সূত্র হয় এখান থেকে সরাসরি। আচ্ছা, এটা থেকে আর একটা সূত্র আছে এখানে, ওটা দেখছি হয়তো, অ্যান্সার কি এখানে নেই, দেখতে হবে। আর যদি এটা থেকে আরেকটা সূত্র আছে ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, শুধুমাত্র ক্ষেত্রফল কি হয়, যদি উচ্চতা বলে দেওয়া হয়, তাহলে এটা সূত্র আছে h²/√3, h²/√3 মানে হচ্ছে 9 এর স্কোয়ার, মানে কত হবে, 81। h মানে উচ্চতা স্কোয়ার, যদি সরাসরি বের করতে হয়, তাহলে উচ্চতা স্কোয়ার/√3, তাহলে উচ্চতা কত হচ্ছে, 9 স্কোয়ার মানে 81/√3। তাহলে এখানে যদি √3 দিয়ে গুণ করা হয়, এটা √3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 9। তাহলে এই দিক থেকে 9 9 81, না কিছু একটা ভুল হচ্ছে, সরি, √3 √3
√3 আমার আগের ওই প্রসেসটা মাথায় ঘুরছে এখন, ওই জন্য। আচ্ছা, ওইখানে হয়তো কিছু একটা ভুল করেছিলাম, যাই হোক। 27, এটার অ্যান্সার হবে হচ্ছে 27√3। এটাও ঠিক আছে, ঠিক আছে। যদি ওইখানে উচ্চতা বলে দেয় তাহলে এটা থেকে করতে পারো, ঠিক আছে। উচ্চতা বললে এটাই বেস্ট আছে, এটার ভুল হবে না, এটাও ঠিক আছে। 54 নম্বর, বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য। দেখো, পরিধির সূত্র সবাই জানো, 2πr বৃত্তের, আর ব্যাসার্ধ শুধুমাত্র r, সেটা বলে দিয়েছে 148। তাহলে এখানে r কমন নাও, তাহলে 2π, পায়ের মানটা বসিয়ে দাও, 22/7 মাইনাস 1 সমান 148। এখানে হয়তো ছোট হবে না, উপরে থাকছে কত হচ্ছে 22/44 হয়ে যাচ্ছে। আর একটা লাইন করে দিচ্ছে, 44/7 মাইনাস 1, তাহলে আর ইন্টু এটা 7 1 7 মানে 37, 44 থেকে 7 বদলে 37/7 সমান 148। তাহলে এটা যদি এদিকে চলে যায় তাহলে এটা উল্টে যাবে, তাহলে 7/37 আর এর মান। তাহলে এটা দিয়ে কত যাচ্ছে 4, 4 দিয়ে যাবে 4, তাহলে আর এর মান হচ্ছে 4 7 28 মিটার। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 54 নম্বর। 55, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 54 বর্গ মিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থপথ, এটা যদি কেউ সুবিধা করে থাকো, ওখানে দেখবে এই অঙ্কগুলো, এই অঙ্কটা আছে। এটা একটু সোজা, মানে কনসেপচুয়াল বলতে পারো, বা ভালো অঙ্ক এটা। ধরো এটা একটা আয়তক্ষেত্র আছে, যা ক্ষেত্রফলই হোক, এটা একটা ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য প্রস্থ যাই হোক। এবার বলেছে যে দৈর্ঘ্য 6 মিটার বাড়ানো হলো, ধরো দৈর্ঘ্য 6 বাড়ানো হলো, ঠিক আছে। তাহলে যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে 54 মিটার বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো, আগের ক্ষেত্রফল যা আছে তাই থাকুক, এইটা জাস্ট বৃদ্ধি পাচ্ছে, মানে এই এতটা, আমি যতটা করলাম, এতটা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 54, মানে যেটা অংশটা বৃদ্ধি পাচ্ছে সেটার মানটা বলছে 54, ঠিক আছে। তার মানে এইটুকু জায়গাটারই যদি ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, আর এইটারও আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে প্রস্থটা জাস্ট বের করতে বলেছে, এইটুকু। তার প্রস্থ তো এখানে কিছুই হয়নি, জাস্ট। তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, এভাবে জানি আমরা, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা জানি। তাহলে দৈর্ঘ্য এখানে পেয়ে গেছি কত 6, আর ক্ষেত্রফল 54 জেনে গেছি, তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ সমান 54/6। এটা সরাসরি এখান থেকেও করা যেতে পারে বা করা যাবে। আর যদি এক্স ধরে করতে চাও তাহলে ওখান থেকে আরো ঘুরে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 56 নম্বর, বর্গক্ষেত্রের বাহু 44 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? বর্গক্ষেত্রের বাহু, আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমাটা সূত্র কারো জানা আছে? পরিসীমার সূত্র, পরিসীমার সূত্র হচ্ছে বাহু রুট 4 গুণিত বাহু, ঠিক আছে। তার মানে 4 ইন্টু 44 কত হচ্ছে 4 4 16, 4 4 16 আর 1 17, 176 মিটার বা সেন্টিমিটার, সেমি আছে, সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলেছে দেখো, এই বর্গক্ষেত্রের যেটা পরিসীমা 176, সেটাই হচ্ছে বৃত্তেরও পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা মানে কি, ওটার পরিধি হয় এই 2π r, মানে হচ্ছে 176। তাহলে এই r এর মানটা জাস্ট বের করতে হবে। তাহলে r সমান 176 ইন্টু 22/7, এদিকে গেলে 7/22, আর নিচে 2টা চলে আসবে। তাহলে এটা যদি কাটা হয়, 2 দিয়ে আগে কাটছি, 8 2 16, 1 থাকছে, 8 2 16, 22 দিয়ে এটাকে কাটছি 4, তাহলে 4 7 28 সেন্টিমিটার, অপশন বি।
একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 4 মিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনক 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 দিশা ঘনকের তোমরা সবাই জানো যে ঘনকের 4টি বাহু সমান হয়, তাই এখানে আয়ত ঘন হয়তো লেখাটা থাকলে ভালো হবে, আয়ত ঘন, ঠিক আছে, এটা আয়ত ঘন হবে, আয়ত ঘন। আচ্ছা, তাহলে আয়তঘনের কি বলেছে, এটা কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের সূত্রগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। ঘনকের যেহেতু কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে 4টি সমান হয়। বলো ওটা চার্জে কোথায় দেবে, চার্জে দেওয়ার, আচ্ছা ওই বাইরে ওই ফ্রিজের ওখানে দেওয়া যাবে না, আমি ক্লাস করাচ্ছি এখন, যাও। এই এই ব্যাগে দেখো, এই যে ব্যাগটা আছে। আচ্ছা দেখো, কর্ণের এটা সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, ঠিক আছে। ক্ষেত্রফলের আলাদা, আর এটা মনে রাখতে হবে একটুখানি। তাহলে দৈর্ঘ্য স্কয়ার মানে 30 এর স্কয়ার কত হচ্ছে 900, প্লাস প্রস্থ স্কয়ার 24 এর স্কয়ার হচ্ছে 576, আর এটা হচ্ছে 324, 18 স্কয়ার। তাহলে টোটাল যোগ করছি, 4 আর 6 10 মানে 0, 7 আর 2 9, আর 1 0, হাতে থাকছে 1, 9 আর 1 10, 5 আর 3 8 মানে 18, 1800 রুট 1800। এবার এটাকে ছোট করলে হয়ে যাবে। এটাকে লিখতে পারি, দেখো 900 ইন্টু 2 লিখতে পারি। 900 কার রুট হয় 30 এর বর্গমূল, মানে 900 এর বর্গমূল হচ্ছে 30, বা 30 এর স্কয়ার হচ্ছে 900, রুট 2 একটাই পড়েছে তো, এটাই 30 রুট 2 মিটার। আচ্ছা, একজন দোকানদার 80 টাকা প্রতি কেজি দরে 10 কেজি চায়ের সঙ্গে 90 টাকা প্রতি কেজির এত কেজি চা মেশান। তিনি ক্রয় মূল্যের ওপরে এত % লাভ চান, তবে তিনি মিশ্রিত চায়ের প্রতি কেজি বিক্রয় মূল্য কত হবে। তাহলে 80 টাকা কেজি দরের কত কেজি 10 কেজি, তাহলে মোট কত হচ্ছে 800 টাকা। আর এখানে 90 টাকা কেজি দরের 15 কেজি, 9 15 135 হয়, মানে 1350। টোটাল কিনছে কত টাকায় 10 সরি 0 5, এটা হচ্ছে 1 আর হাতে আছে 1 2 2150 টাকায় কিনছে, ঠিক আছে। এটা কত টাকা মানে কত কেজি, মোট হচ্ছে 25 কেজি। তাহলে প্রতি কেজিতে তিনি কত টাকা কিনছেন, তাহলে 25 কেজির, তাহলে 1 কেজির দাম কত পড়ছে সেটা ভাগ করলে দেখা যাবে। 8 25 200 কত হচ্ছে 6, মানে 86 টাকা। 86 টাকা হচ্ছে, এটা এখানে পাশে লিখে রাখছি, প্রতি কেজিতে ক্রয় মূল্য 86 টাকায়, কারণ 25 কেজি টোটাল, আর টোটাল টাকাটা লেগেছে হচ্ছে 2150, তাহলে 1 কেজির দাম পড়ছে 86 টাকা। এটাই বলেছে যে প্রতি কেজি বিক্রয় মূল্য কত হবে, ওই জন্য আমি প্রতি কেজি ক্রয় মূল্যটা বের করলাম। 10% লাভ চাইছে, 10% লাভ অনেকভাবেই করতে পারো, মানে এখানে ক্রয় মূল্য সবসময় কি হয় 100 হয়, তার মানে 100 এর মান হচ্ছে 86, তাহলে 110 এর কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে 100 যদি নিয়ে আসি 110, এটা ওটা অতগুলো না, একটা রেখে দাও দেখি, এগুলো কাজের জিনিস, এগুলো বড় করে বানাচ্ছি না, এগুলো সব কাজের জিনিস, অনেক দামের এগুলো। আমি 5 মিনিট পর আসছি, ঠিক আছে। দিশু আমাদের বাড়ির ছোট্ট একটা মেয়ে, 1 সেকেন্ড। দাঁড়া দিশা, আসছি দাঁড়া। আচ্ছা, ক্যামেরাটা একটু উপরে করছি আমি, লাস্ট অঙ্কটা আমি করছি। এটাতে কি বলেছে দেখো, যে
তাহলে এটা কাটাকুটি করে নাও। এটা এখানে এটা শূন্য এটা শূন্য যদি কেটে দিই, তাহলে এখানে যেহেতু কাটাকুটি হবে না, তাহলে 11 6 11 66, 8 11 88, আর 6 হচ্ছে 94 বাই 10, তার মানে একটা শূন্য আছে, তার 94.6। তাহলে এটা কত হচ্ছে? অপশন ডি। আচ্ছা, তারপরে লাস্ট আর দুটো আছে। এটা কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে তার পরিধি যদি এত হয়, তাহলে তোমাদের বর্গক্ষেত্রের পরিধি কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ধরলাম যে এখানে বাহুটাকে ধরা যেতে পারে এখানে বৃত্তের ক্ষেত্রফলের সমান, এখানে বৃত্তের পরিধি বলে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের পরিধি কত হবে এখানে? ঠিক আছে, এখানে ধরো যে কোনো একটা ধরে নাও, হয় পাই, বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটাই বলে দিয়েছে যে বর্গক্ষেত্রেরও এটা ক্ষেত্রফল। এবার বলেছে বৃত্তের তোমাদের যেটা ক্ষেত্রফল, সরি, বৃত্তের পরিধি যদি এত হয়, বর্গক্ষেত্রের পরিধি কত? তাহলে এখান থেকে এটাকে যদি করা যায়, এক সেকেন্ড। ঠিক আছে, অনেকক্ষণ বসেছিলাম, ওই জন্য পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, সরি সবাইকে। আচ্ছা, আচ্ছা, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয়, মানে পাই আর স্কোয়ার যা, সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবার বলেছে যদি বৃত্তের পরিধি 2πx হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এখানে করা যেতে পারে, এখানে এখানে দাঁড়াও, বৃত্তের পরিধি কত বলেছে? 2πr, 2πx, আর বৃত্তের পরিধি আমরা জানি হচ্ছে 2πr, এটা জানি। তাহলে 2π যদি কেটে যায়, তাহলে r এর মান হচ্ছে x লিখতে পারি। আচ্ছা, এখান থেকে বলো, তাহলে r এর মান হচ্ছে x। আর বর্গক্ষেত্রের পরিধি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা এখান থেকে বের করতে পারি, r এর মান হচ্ছে x, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ এখানে বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই। তাহলে পাই আর স্কোয়ার জানি আমরা বৃত্তের ক্ষেত্রফল, এটাই হচ্ছে তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ারটা কি হলো? তাহলে আর এর মানটা কি পেলাম? এক্স। তাহলে পাই এক্স এর স্কোয়ারটা আমরা বলতে পারি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি এক্স এর মানটা বসাই। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাহু বের করতে চাই, তাহলে কি হয়? রুট ওভার পাই। তাহলে এখানে এক্স স্কোয়ার দুবার আছে, তাহলে এক্স রুট পাই, পাই হবে, সরি 4 লিখে দিলাম। তাহলে এখানে পাই, তাহলে বাহু পেয়ে গেছি। এবার পরিধি মানে কি? পরিসীমা তো পেয়ে যাব। পরিসীমা কি হয়? 4 রুট বাহু, তাহলে বাহু যদি এটা হয়, তাহলে 4x রুট পাই। এটাকে আমি পুরোপুরি আর একবার করছি। এখান থেকে যদি বলেছে, দেখো বৃত্তের পরিধি এটা, তাহলে 2πx, আর এমনিতে আমরা জানি বৃত্তের পরিধি হয় 2πr, তাহলে এটা সমান হচ্ছে 2πx। তাহলে 2π যদি কেটে দিই, তাহলে r এর মানটা হচ্ছে x। আর প্রথম লাইনে বলেছে বৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, বৃত্তের ক্ষেত্রফলও তাই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
যদি এখান থেকে মানে কোথা থেকে পাই, তাহলে ওটার মানে হচ্ছে পাই আর স্কোয়ার। আর আর এর মানটা কত, এক্স, তাহলে আর এর জায়গায় আমরা লিখতে পারি এক্স এর স্কোয়ার লিখতে পারি। আর বর্গক্ষেত্রে এটা কি বেরোলো, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বাহুর মানটা কিভাবে বেরোয়, ক্ষেত্রফলের রুট ওভার করে, ঠিক আছে, বর্গমূল বের করে। তাহলে পাই এক্স এর স্কোয়ার, তাহলে এক্স এর স্কোয়ার রুটের মধ্যে দুবার আছে, তাহলে একবার বাইরে আসবে, তাহলে বাহু বেরিয়ে গেছে। এবার পরিধি মানে পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে, 4 রুট বাহু, তাহলে 4 4 গুণিত বাহু, সরি 4 গুণিত বাহু, তাহলে 4x রুট পাই, ওটা পাই, ঠিক আছে। আচ্ছা লাস্ট তোমাদের এইটা, ঠিক আছে, এটাই লাস্ট 60 নম্বর। একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান, ঠিক আছে। এখানে বলেছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি। ধরলাম যে বর্গক্ষেত্রের বাহুটা এক্স, ঠিক আছে, বা এক্সই ধরছি, হলো বর্গক্ষেত্রের বাহু। তাহলে এটা যদি বর্গক্ষেত্রের ধরলাম একটা বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, বলো। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু এক্স, তাহলে এখানে বলেছে যে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি। তাহলে আয়তক্ষেত্রের, এখানে যদি লিখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স এর থেকে 5 বেশি, আর প্রস্থ হচ্ছে এক্স এর থেকে কিন্তু 3 কম, সরি, ঠিক আছে, এক্স এর থেকে 5 বেশি, এক্স এর থেকে 3 কম। ক্লাস বেশিক্ষণের করা যাবে না, তাহলে মানে ওনাকে দেখতে গিয়ে পরে অসুবিধা হয়, ঠিক আছে, অনেকে এত ধৈর্য থাকে না, তাহলে একটু তাড়াতাড়ি আরো করছে এটাকে। আর কি বলেছে, দুটোরই ক্ষেত্রফল সমান, তাহলে দেখো এটারও পেয়ে গেছে, এটারও সব পেয়ে গেছে, হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি বলে দেয়, তাহলে এটার বাহু স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, আর প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3। এটাকে এবার ছোট করতে পারো, মানে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, মানে এটা দিয়ে দুটোকে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15। তাহলে এখানে এক্স স্কোয়ার যদি কেটে যায়, তাহলে এখানে কি পড়ে যাচ্ছে, 2x, এদিকে যেহেতু এটা থেকে বিয়োগ দিলে, তাহলে 2x সমান এটা মাইনাস 15 এদিকে গেলে প্লাস 15, বা এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসছি বা ওইদিকে নিয়ে যাচ্ছি সংখ্যাটাকে, তাহলে এখানে থাকছে 15। তাহলে এক্স সমান হচ্ছে 15/2, হয়ে গেল। এবার কি চেয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা, যেহেতু দৈর্ঘ্যের জায়গায় যদি মানগুলো বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, এখানে করছি। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, পরিসীমার সূত্র একবার করে দিই তাহলে সুবিধা হবে। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 15/2, 15/2 প্লাস 5, এটা হলো দৈর্ঘ্য, যোগ প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে 15/2 মাইনাস 3, হয়ে গেল। এবার এটাকে ছোট করছি, তাহলে 2 গুণিত, সবকটাকে একবারেই করে দিই, দেখা যাক, 2 লসাগু, তাহলে এখানে পড়ে থাকছে 15 প্লাস 10 প্লাস 15 মাইনাস 6, তাহলে এটা সব করে যোগ করলে হচ্ছে 15 30 40 34, মানে 2 গুণিত 34/2, এটা কাটলে পড়ে থাকছে 34 সেমি। একটু বড় করে দিয়েছে, এটা মানে হতেই পারে, এমন নয় যে সবসময় ছোট ছোট দেবে। এটা একটু তাড়াতাড়ি স্পিডে করলে ধরো হয়তো 1 মিনিট লাগতে পারে, ঠিক আছে, বা ভালো অঙ্ক। চলো পিডিএফ বা এটা থেকে সবাই পরে দেখতে পারো, ঠিক আছে, এতগুলো যেগুলো যেগুলো হলো, এবং কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে বা কোন অঙ্কটা
আর একবার রিপিট করলে ভালো হবে সেটা বলে দিতে পারো, আমি অন্য পিডিএফে সেগুলোকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আজকের মতো সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা। ভালো করে সবাই পড়াশোনা শুরু করো, এখনো সময় আছে, কারণ সময় আস্তে আস্তে অনেক মনে হবে, কিন্তু আলটিমেটলি পরীক্ষা আসতেই থাকবে আর যেতেই থাকবে। চলো, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।